ভিভো V40 এই ফোনটা বাংলাদেশে আজ থেকে আরো 5-6 মাস আগে কিন্তু অফিসিয়ালি রিলিজ হয় এবং আপনারা এতদিন যে রিভিউগুলো দেখছেন সেগুলো কিন্তু অফিসিয়াল রিভিউ। আর অফিসিয়াল রিভিউগুলো কেমন হয়ে থাকে সেটা নিয়ে নতুন করে আর বলার কিছু নাই। এটার প্রাইস কিন্তু তখন 60,000 টাকা ধরা হয়েছে, এখনো কিন্তু এটা 62,000 টাকা প্রাইসেই সেল হচ্ছে। কিন্তু এটা যদি আপনি এখন ইউজড কিনতে চান তাহলে কিন্তু অ্যারাউন্ড 40,000 টাকা খরচ করা লাগবে। তো 40,000 টাকা দিয়ে একটা ইউজড ফোন হিসেবে এই ভিভো V40টা কিনবেন কিনা সেটা জানাবো আজকের ভিডিওতে। আর যারা চিন্তা করতেছিলেন ভিভো V40 নতুন কিনবেন অথবা পুরাতন কিনবেন তাদেরকে বলবো যে একটু কষ্ট করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলেই আপনার বাইং ডিসিশনটা একদমই চেঞ্জ হয়ে যাবে। কারণ 60,000 টাকা কিংবা 40,000 টাকা দিয়ে ভিভো V40 এই ফোনটা কেনার কোনো রিজনই নাই। কারণ হচ্ছে এটার পারফরমেন্সও খুব একটা জাতের ছিল না, তার পাশাপাশি ক্যামেরাতে জাইএসএল লেন্স ইউজ করা হয়েছে বলা হচ্ছে, কিন্তু এটা দিয়ে ক্যামেরার আউটপুটটা এতটাও ভালো পাচ্ছিলাম না। তাছাড়াও আরও অনেক কাহিনী আছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তারপরেও যারা ভাবতেছেন যে ভিভো V40 এই ফোনটা কিনবেন তারা যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। কিন্তু আমি অ্যাটলিস্ট আপনাকে এই ভিভো V40টা কিনতে বলবো না। হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আর একটু ক্লিয়ার আইডিয়া পাবেন। গ্যাজেটম্যানের সকল কিছু ডিটেল দিয়ে দিব ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। শুরুতে যদি এটা ডিজাইন নিয়ে কথা বলি, হ্যাঁ ডিজাইন খুবই ভালো। ভিভোর ফোনগুলা পারফরমেন্সে ভালো হোক বা না হোক ডিজাইনে সবসময় নজর দিয়ে থাকে এবং এটা একটা ইউনিক ডিজাইন। এই ডিজাইনের ফোন সত্যি বলতে এর আগে আমি দেখি নাই এবং এটার ইন হ্যান্ড ফিলও খুবই ভালো ছিল, হাতে নিতে খুবই কমফোর্টেবল, যেহেতু এর ব্যাক সাইডটা এবং ফ্রন্ট সাইডটা দুইটার কার্ভ, যার কারণে হাতে নিতে কিন্তু অনেক বেশি ভালো একটা গ্রিপ পাওয়া যায়। এখন যে ফোনগুলো রয়েছে যেরকম এই ফোনটা, এটা অনেক বেশি বক্সি ফোন, হাতে লং টাইম রাখা যায় না, হাতে নিতে আনকমফোর্টেবল লাগে। কিন্তু এই ফোনটা যদি আপনি লং টাইম হাতে রাখেন আপনার কাছে কোনো অবস্থাতে আনকমফোর্টেবল ফিল হবে না। আর এটা কিন্তু অনেক বেশি লাইট ওয়েট হওয়ার ফলে লং টাইম হাতে রাখাটা খুবই ইজি। চিন্তা করেন যে আপনি 60,000 টাকা খরচ করে একটা ফোন কিনতেছেন, এটার ফ্রেম ইউজ করা হয়েছে একটা প্লাস্টিক ফ্রেম, তাছাড়াও এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কোন ধরনের গ্লাস ইউজ করা হয়েছে সেটাও কোথাও মেনশন করা নাই। তার মানে খুব একটা শক্তপোক্ত গ্লাস হয়তো বা এটার মধ্যে থাকছে না। আপনি যদি V40 এই ফোনটা কিনেন অবশ্যই ভালো একটা কেস ইউজ করা ট্রাই করবেন। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটার মধ্যে IP68 এবং 9 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে, যার কারণে কিন্তু আপনি চাইলেই এই ফোনটা নিয়ে পানির নিচে গিয়েও ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, ফোনের কিছুই হবে না। এই ফোনটার সামনের দিকে আসলেই দেখতে পাবেন 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন এবং এটার পিক ব্রাইটনেস 4500 নিটস, আর এটার মধ্যে 120 হার্জ এর হাই রিফ্রেশ রেট থাকছে। তার মানে বুঝতেই পারতেছেন এই ডিসপ্লেটা কতটা ব্রাইট হওয়ার কথা। কিন্তু এটাকে আমি S24 এর সাথে সাইড বাই সাইড যখন আউটডোরে ইউজ করি তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটার ব্রাইটনেস অনেক বেশি কম S24 এর তুলনায়। S24 এ কিন্তু পিক ব্রাইটনেস 2500 নিটস, সেই জায়গায় এটার মধ্যে দ্বিগুণের মতো অলমোস্ট ব্রাইটনেস, তারপরেও কেন জানি এটা এতটাও ব্রাইট হচ্ছিল না। তার মানে এই না যে এটার ব্রাইটনেস খুবই কম, আপনি ডিরেক্ট সানলাইটে যদি ইউজ করেন খুব ইজিলি ইউজ করতে পারবেন, ব্রাইটনেস নিয়ে প্যারা খাবেন না। কিন্তু নাম্বারের দিক দিয়ে এত বেশি এগিয়ে গেছে যে রিয়েল লাইফে এর ছিটাপটাও নাই। কিন্তু এই 25 সালে এসে অনেকেই কিন্তু কার্ভ ডিসপ্লে আর পছন্দ করে না, কারণ হচ্ছে কার্ভ ডিসপ্লে হাত থেকে দু একবার পড়লে ভেঙে যায়। আর এই ডিসপ্লেটাও এর ব্যতিক্রম কিছু হবে বলে মনে হয় না। আপনি যদি কার্ভ ডিসপ্লে পছন্দ করে থাকেন তাহলে এই ফোনটা নিতে পারেন। কার্ভ ডিসপ্লের অন্যতম আরেকটা প্রবলেম হচ্ছে যে এটার মধ্যে প্রচুর পরিমাণের মিসটাচ হয়, কিন্তু এই ডিভাইসটা ইউজ করে আমি ওই রকম প্রবলেম ফেস করি না, এটার মধ্যে কোনো অবস্থাতেই মিসটাচ হচ্ছিল না। এই প্যারাটা অ্যাটলিস্ট আপনাকে নিতে হবে না। আর ভিভো কিন্তু এই জায়গায় অফিসিয়াল যদি এই ফোনটা আপনি কিনেন তাহলে কিন্তু গ্রিন লাইন পড়ার যে ওয়ারেন্টিটা সেটা দিতেছে, মানে লাইফ টাইম মেবি একটা ওয়ারেন্টি দিচ্ছে। আমি কনফার্ম না, আপনি যখন এই ফোনটা কিনবেন তখন আপনি কনফার্ম হয়ে নেবেন যে গ্রিন লাইনের কোনো ধরনের ওয়ারেন্টি দিচ্ছে কিনা। যেহেতু এটাতে একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, এটাতে গ্রিন লাইন পড়বে, এটাই স্বাভাবিক। এই ফোনটার অন্যতম হতাশার জায়গা হচ্ছে এটার পারফরমেন্স। এই ফোনটাতে SoC হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 SoC, যেটা 4 nanometer আর্কিটেকচারের একটা চিপ। 60,000 টাকা দামের একটা ফোনের মধ্যে স্ন্যাপড্রাগন 7 Gen 3 কিভাবে ইউজ করে সেটা মনে হয় ভিভো ছাড়া অন্য কেউ জানে না। আপনার যদি পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার হয়ে থাকে তাহলে এই ফোন থেকে 5000 হাত দূরে থাকবেন, কারণ এটার পারফরমেন্স এতটাও ভালো না। পারফরমেন্স যে একদম খারাপ আমি সেটা বলতেছি না, 60,000 টাকার কথা চিন্তা করলে এটার পারফরমেন্স অনেক বেশি বেটার দেওয়ার দরকার ছিল। আপনি যদি ভিভোরই ফোন মানে ভিভোর সাব ব্র্যান্ড আইকিউর যদি আপনি IQ Neo 10 কিনেন, যেটা অ্যারাউন্ড 40 থেকে 42,000 টাকায় পাওয়া যাচ্ছে এবং সেটার মধ্যে কিন্তু 8 Gen 3 SoC ইউজ করা হয়েছে, যেটা এই 7 Gen 3 থেকে অনেক বেশি পাওয়ারফুল। আপনি যদি গেমিং এর জন্য কোনো ডিভাইস কিনতে চান তাহলে অবশ্যই আমি IQ Neo 10 টাকে সাজেস্ট করবো আপনাকে। একটা ফোন কিনে যে সবাই গেমিং করবে ব্যাপারটা এরকম না, অনেকেই আছে যারা 2-4 মাসেও একবার গেম খেলে না, তাদের জন্যই মনে হয় যে ভিভো এই ফোনগুলো তৈরি করে। এবং এটার পারফরমেন্স যদি আপনি রেগুলার লাইফে ইউজ করতে চান তাহলে এনাফ ছিল, মানে রেগুলার লাইফে ইউজ করতে গেলে ল্যাগ হ্যাং আপনি দেখবেন না কোনো অবস্থাতেই, খুবই স্মুথলি চলতেছিল। এই ফোনটা Android 15 এ রান করতেছে এবং তার উপরে থাকছে হচ্ছে ফান্টাস ওএস। আমার কাছে মোটামুটি ভালোই লাগে, অনেক বেশি ফিচার আছে। তারপরে দেখলাম যে এই ইউআইটা মোটামুটি ভালোই লাইট ওয়েট, এটাতে খুব একটা অ্যাড দেখা যায় না, ব্লুটুথ টুকটাক কিছু আছে যেগুলোকে চাইলে কিন্তু আনইনস্টল করা যায়। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফোনটার মধ্যে মাত্র 2 বছরের সফটওয়্যার আপডেট পাবেন। চিন্তা করেন যে এখন প্রত্যেকটা ফোন কোম্পানি 7 বছর কিংবা 8 বছর সফটওয়্যার আপডেট দিতেছে, সেই জায়গায় এই ফোনটা যদি কিনেন তাহলে আপনি মেজর আপডেট পাবেন হচ্ছে 2টা আর সিকিউরিটি প্যাচ পাবেন হচ্ছে 4টা। তার মানে হচ্ছে 4 বছর আপনি সিকিউরিটি আপডেট পাবেন আর হচ্ছে 2 বছর হচ্ছে সফটওয়্যার আপডেট পাবেন। তার মানে
অ্যান্ড্রয়েড 15 যদি চলে তাহলে এটার মধ্যে অ্যান্ড্রয়েড 16 লাস্ট আপডেট কিন্তু কিছুদিন পরে চলে আসবে। আমার কাছে মনে হয় যে সফটওয়্যারের দিক দিয়ে ভিভোর একটু নজর দেওয়া উচিত আর একটু লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে এই ফোনটার পারফরমেন্সের মধ্যে সবথেকে বেশি কাট পিস করা হয়েছে। এই ফোনটাতে যে প্রসেসরটা দিচ্ছে সেটা তো অনেক বেশি উইক একটা প্রসেসর, তার পাশাপাশি এটাতে স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 2.2। এই 2025 সালে এসে মানে 24 সালের শেষের দিক দিয়ে এই ফোনটা আসছিল, তো ওই সময় এসে কি করে UFS 2.2 ইউজ করে, তাও আবার 60,000 টাকা দামের একটা ফোনের মধ্যে, যার কারণে ওভারঅল সবকিছু চিন্তা করতে গেলে এই ফোনটার পারফরমেন্স কিন্তু এতটাও ভালো ছিল না। ভিভো যেটা ক্লেম করতেছে এই ফোনটার পারফরমেন্স খারাপ হলেও এটার ক্যামেরা কড়া লেভেলের। এটার ব্যাক সাইডে দুইটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং সেলফি ক্যামেরাতেও একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এর ব্যাক সাইডে কোনো ধরনের টেলিফোটো লেন্স ইউজ করা হয় নাই। চিন্তা করেন যে আপনি 60,000 টাকা খরচ করে একটা ফোন কিনবেন যেটার মধ্যে কোনো ধরনের টেলিফোটো লেন্স ইউজ করা হয় নাই। এটা দেখার পর তো আমি আরো বেশি হতাশ, কিন্তু তারা বলতেছিল যে জায়াসের লেন্স ইউজ করা হয়েছে যেটা দিয়ে অনেক ভালো ফটোগ্রাফি করা যায়, ভালো পোর্ট্রেট তোলা যায়। আপনি যদি এই ফোনটার উপরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন প্রফেশনাল পোর্ট্রেট লেখা রয়েছে, তার মানে এটা দিয়ে খুবই ভালো পোর্ট্রেট তোলার কথা। টেলিফোটো লেন্স ছাড়া প্রফেশনাল পোর্ট্রেট ছবি কিভাবে তোলে সেটাই জানি না, কিন্তু এই ফোনের পোর্ট্রেটে যখন গেলাম তখন 3টা ফোকাল লেন্থে দেখতে পেলাম যে পোর্ট্রেট তোলা যাচ্ছে 24mm, 35mm এবং 50mm। আমি মোস্টলি হচ্ছে 35 এবং 50mm এ পোর্ট্রেট তুলেছি। সত্যি বলতে পোর্ট্রেটগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু যদি 60,000 টাকার কথা চিন্তা করি তাহলে পোর্ট্রেটগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। আপনি যদি পোর্ট্রেটগুলো দেখেন তাহলে আই থিঙ্ক আইডিয়া করতে পারবেন। তাছাড়াও কিন্তু জায়াসের লেন্সের যে বুকি ইফেক্টগুলো সেগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এই ফোনটা দিয়ে যখন পোর্ট্রেট ছবি তুলবেন তখন বাই ডিফল্ট কিন্তু ভিভিড মোডে ছবি তোলে। আপনি চাইলে কিন্তু জায়াস ন্যাচারাল অথবা টেক্সচার নামে যে অপশনগুলো রয়েছে সেগুলো ইউজ করে আপনার ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবেন। পোর্ট্রেট ছবির কথা যদি বলি তাহলে পোর্ট্রেটগুলো সুন্দর ছিল, কিন্তু আমি 50,000 কিংবা 60,000 টাকা দিয়ে খরচ করে এরকম ফোন কিনবো না যেটার মধ্যে একটা টেলিফোটো লেন্স নাই। আপনার যদি মনে হয় যে এটার ছবি আপনার কাছে ভালো লাগছে তাহলে আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। তাছাড়া যদি নর্মাল মোডে আপনি মেইন লেন্স এবং আলট্রাওয়াইড দিয়ে ছবি তোলেন তাহলে ছবিগুলো খুবই সুন্দর ছিল। হ্যাঁ, ছবি নিয়ে আমি কমপ্লেন করবো না, দুইটা দিয়ে সিমিলার লেভেলের একটা আউটপুট পাচ্ছিলাম। অনেক সময় দেখা যায় যে মেইন লেন্সে খুবই ভালো ছবি দিতেছে, আলট্রাওয়াইড অনেক বাজে পারফর্ম করতেছে, কিন্তু এই ফোনটার ক্ষেত্রে এরকম খুব একটা ডিফারেন্স দেখা যায় না। ইভেন দেখলাম যে মেইন লেন্স এবং আলট্রাওয়াইড লেন্সের কালারটাও সিমিলার ছিল, কালার খুব একটা ডিফারেন্স কিন্তু এই জায়গায় বোঝা যায় না। কিন্তু যদি আপনি লো লাইটে ইউজ করতে যান তাহলে আলট্রাওয়াইডের মধ্যে দেখতে পাবেন যে একটু নয়েজ এবং গ্রেন চলে আসে, ডিটেইলটা তুলনামূলকভাবে মেইন লেন্স থেকে একটু কম দিচ্ছে। কিন্তু মাঝে মাঝে দেখলাম যে এর মেইন লেন্সে কিছু প্রবলেম করতেছে, মানে ছবি তোলার পর দেখা যায় ছবিটা একদমই ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। তো এইটা আই থিঙ্ক কারো কাছে ভালো লাগবে না, ছবিটা একদমই ইউজলেস হয়ে যায়। তারপর যদি আপনি ফ্রন্ট ক্যামেরাতে আসেন তাহলে এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। ভিভোর ফোনগুলোর একটা নাম আছে যে ছবি তোলার পরে আটা ময়দা মেরে দেয়, কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে যখন সেলফি তুলবেন আপনি তখন বুঝতে পারবেন যে এটা দিয়ে খুবই শার্প এবং ডিটেল ছবি তুলতে পারতেছে। আপনি চাইলে কিন্তু আটা ময়দার অপশনগুলো অফ করতে পারবেন এবং আপনার মানে ফেসটাকে সফট করে না। আপনার ফেসের মধ্যে যদি আমার মতো এরকম মানে ছোটখাটো দাগ টাগ থাকে এগুলো একদমই ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। আর ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি আমার কাছে সত্যি বলতে অনেক বেশি ভালো লাগছে। কিন্তু যখনই আমি ভিডিও সেকশনে গেলাম এবং দেখতে পেলাম যে 4K 30 fps এর উপর অপশন নাই, তখন আমি তো আরো বেশি হতাশ হলাম যে একটা 60,000 টাকার ফোনের মধ্যে 4K 60 fps এর অপশন নাই। এটার ভিডিও কোয়ালিটির কি অবস্থা, ভিডিওর কিছু স্যাম্পল দেখেন তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন। ভিভো V14 এর আলট্রাওয়াইডের ভিডিও, এটা আলট্রাওয়াইড দিয়ে কিন্তু 4K 30 fps এর ভিডিও রেকর্ড করা যায়। আপনি যখন 4K 30 fps এর ভিডিও রেকর্ড করবেন তখন কিন্তু আপনি চাইলেই আলট্রাওয়াইড লেন্স থেকে মেইন লেন্সে শিফট করতে পারবেন না। ইভেন মেইন লেন্স দিয়েও যখন আপনি 4K 30 fps এ শুট করবেন তখন কিন্তু চাইলেই মেইন লেন্স থেকেও আলট্রাওয়াইডে শিফট করতে পারবেন না। মানে আপনি যেই লেন্স দিয়ে রেকর্ড করতেছেন সেই লেন্সই আপনাকে ফিক্সড থাকতে হবে। এই বিষয়টা আমার কাছে খারাপ লাগছে যে যেহেতু 4K 30 fps এর সাপোর্ট দিচ্ছে, অ্যাটলিস্ট লেন্স সুইচিং এর যেই ফিচারটা সেটা এটাতে থাকা খুবই জরুরি ছিল। তো চলুন এখন এর মেইন লেন্সে শিফট করা যায়। আর এটা হচ্ছে এর মেইন লেন্সের ভিডিও। এর মেইন লেন্স দিয়েও কিন্তু 4K 30 fps এর ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ। তো মেইন লেন্সের স্টেবিলাইজেশনটা একটু চেক করবো। আর হচ্ছে এখন দেখেন যে আমার পিছনে ঠিক সূর্যটা, তো সূর্য যদি পিছনে রেখে ভিডিও করেন তাহলে ডাইনামিক রেঞ্জ কতটুকু রাখতে পারে সেটা আই থিঙ্ক খুব ভালোভাবে বোঝা যায়। তো আপনি যদি সূর্যের দিকে তাকিয়ে কথা বলেন তাহলে প্রপার লাইট কন্ডিশন এরকম একটা ভিডিও পাবেন। তো এখন বলতে পারেন যে একদমই গোল্ডেন আওয়ার। তো এটা কি একটু স্টেবিলাইজেশন চেক করে দেখি যে কি অবস্থা। আমি একটু দৌড়াদৌড়ি করি তাহলে বুঝতে পারবো যে এটা কতটা স্টেবল ভিডিও দিতে পারে। আপনি যদি হাতে নিয়ে ধরে ধরে ভিডিও করতে যান তাহলে এরকম স্টেবল একটা ভিডিও পাবেন। আর এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা ভিডিও। ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু 4K ভিডিও সাপোর্ট রয়েছে। এটা আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগছে যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি 4K 30 fps রেকর্ড করা যায় সেটা কিন্তু অনেক ভালো। তাছাড়াও দেখেন যে সেলফি ক্যামেরা কতটা ওয়াইড ভিডিও করতে পারে। মানে আমার কাছে মনে হচ্ছে যে আলট্রাওয়াইডে যে লেন্সটা ইউজ করা হয়েছে সেম লেন্সটাই মনে হয় যে এর সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে, কারণ এত ওয়াইড ভিডিও আমি এর আগে সত্যি বলতে কোন ফোনের ফ্রন্ট ক্যামেরাতে পাইছি আমি জানি না। দেখা যাচ্ছে যে হাত যদি ফুল লং করে রাখি তারপরেও এতটা ওয়াইড ভিডিও করতে পারে না। এবং ভিডিও কোয়ালিটিও আমার কাছে এর ফ্রন্ট ক্যামেরার অনেক বেশি ভালো মনে হচ্ছে এবং অনেকটা স্টেবল ভিডিও। দেখেন যে যদি আমি ফাস্ট হাঁটি দেখেন যে খুবই স্টেবল কিন্তু ভিডিও করতে পারতেছে। আর প্রপার লাইট কন্ডিশনে তো খুবই ভালো ভিডিও দেয়, যে এই জায়গায় কিন্তু লাইটটা একদম মানে খুব ভালোভাবেই লাইট আছে। তো এরকম লাইট কন্ডিশনে কিন্তু খুবই ভালো ভিডিও করতে পারবেন। তো এটাকে কিন্তু আর ওয়াইড করা যায় না, কিন্তু আপনি চাইলে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করা অবস্থায় জুম করতে পারবেন সর্বোচ্চ 2x পর্যন্ত। এটা হচ্ছে 2x জুম করা।
আর এখন যদি যাই তাহলে এটা হচ্ছে 0.8x এবং এটা খুবই ওয়াইড ভিউ দিতে পারে। যারা ব্লগ টক করতে চান তারা কিন্তু ইজিলি এর সেলফি ক্যামেরা দিয়ে ব্লগ করতে পারবেন। এই ভিডিওটার এই পর্যন্ত যদি আপনি দেখে থাকেন তাহলে আই থিঙ্ক এতক্ষণে আইডিয়া করে ফেলেছেন যে 60,000 টাকা দিয়ে এই ফোনটা আমি কোনো অবস্থাতে আপনাদেরকে নিতে বলবো না, যেটা ভিডিও শুরুতেও বললাম এবং আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে নাই। কিন্তু এই ফোনটা যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এটার মধ্যে একটা 5500 mAh সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনি অনায়াসেই 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আই থিঙ্ক কেউ হতাশ হবেন না। কিন্তু একটা ফোনের ব্যাটারি তো সব না, ফোনের পারফরমেন্স ভালো লাগবে, ক্যামেরাও ভালো লাগবে। ভিভোর এই জায়াসের লেন্স দিয়েও কিন্তু খুব একটা ভালো আউটপুট আনতে পারতেছে না। তো 60,000 টাকায় কোনো অবস্থাতেই কিন্তু এই ফোন আপনাদেরকে আমি রিকমেন্ড করবো না। তারপরে যদি কেউ ভিভোর ফ্যান হয়ে থাকেন, ভিভো V40টা আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন। কিছুদিন পর যদি বেচে দেন তাহলে 20-25,000 কিংবা 30,000 টাকা আপনার লস যেতে পারে। তো সেই দায়ভারটা একান্তই আপনার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমি এক্সট্রিমলি সরি যে ভিভো V14কে এইভাবে খেয়ে দিলাম।